আমাদের আজকের পর্বে উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা ইউনিভার্সিটি থেকে জেবিন আক্তার মিম। মিম, আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে। আপনি আসুন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিম, আমি আপনার অনুষ্ঠানের শুরুতেই আপনার পরিচয়টা জানতে চাইবো। আপনার পড়াশোনা কোথায় করেছেন, আপনার হোম টাউন কোথায়, এখন কোথায় আছেন, বিস্তারিত আমাদের সাথে যদি বলতেন। আমার নাম জেবিন আক্তার মিম। আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে 2023 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমি আমার হোম টাউন হচ্ছে শরীয়তপুরে, কিন্তু আমি বেসিক্যালি জন্মেছি এবং বড় হয়েছি ঢাকাতেই। আপনি একজন সাহসী যোদ্ধা নারী, যিনি শরীরে বয়ে বেড়াচ্ছেন 51টি স্প্লিন্টারের আঘাত, 64টি স্প্লিন্টার আপনার শরীরে ঢুকেছিল। কিভাবে আপনি সেই জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন, একটু যদি পেছনের গল্পটা বলতেন। আমার আঘাত লাগে হচ্ছে 18 জুলাইয়ে, কিন্তু তার তো অনেক দিন আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল, যেটার সাথে আসলে সত্যি বলতে প্রাইভেট ইউনিভার্সিটির কোনো সম্পৃক্ততা ছিলই না। কেননা যদি আপনারা খেয়াল করেন বা যদি এরকম আপনারা জরিপ করেন, দেখবেন খুব কম সংখ্যক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা কিনা সরকারি চাকরির জন্য আবেদন করেন। আমার আসলে ওখানে যাওয়ার কোনো কথা ছিলই না। পাশাপাশি আমি একদমই অ্যান্টি পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি। যখন এই মেসাকারটা শুরু হয়, আমি মেসাকারই বলবো, কেননা 18ই জুলাই যখন আমি মাঠে ছিলাম তখন আমি দেখেছি খুব কাছে থেকে যে কী ধরনের বর্বরতা চালানো হয়েছে, এবং তার সাক্ষী আমি নিজেই। আমি বাসাতেই ছিলাম, আমার কাছে একটা ফোন আসে এবং আমার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ছোট বোন যারা থাকেন আর কি, ওরা ছিলেন মাঠে আমি জানি। এবং 17 জুলাইয়ে আমি ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম। দুপুরের এক ফাঁকে গিয়ে আমি ওদেরকে লাঞ্চ করিয়ে, আমি এবং আমার একটা বান্ধবী আমরা দুজন মিলে ওদেরকে লাঞ্চ করিয়ে আমরা আবার যার যার অবস্থানে ফিরে আসি। কারণ আমাদের ব্যাপারটা ছিল, আমরা যেহেতু বড় এবং আমাদের ওইভাবে কোনো প্রয়োজন নেই, তাই আমরা আসলে ছিলাম না মাঠে, যেটা সত্যি কথা। কিন্তু 18 তারিখে যখন আমরা শুনলাম যে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইল ফোনের নেটওয়ার্ক ডাউন করে দেওয়া হয়েছে এবং এলোপাথারি গুলি ছোড়া হচ্ছে, তখন আর বাসায় বসে থাকা কোনোভাবে সম্ভব হয়নি। আমার চিন্তাভাবনা এমন ছিল যে আমি ওখানে যাব এবং কারো যদি আমার সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করব। আমি যাই, মেইন রোডে ঝামেলা হচ্ছিল তখন। আমি ভিতরের দিকেই ছিলাম, যেটা কিনা রাজুক কমার্শিয়াল স্কুলের পাশে। এবং তখন আমি যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার মনে হলো যে ফার্মেসি থেকে কিছু জিনিসপত্র, আমি এবং আমার যে বান্ধবীটি ছিল আমরা দুজন মিলে ফার্মেসি থেকে কিছু জিনিসপত্র, ফার্স্ট এইড কিনতে গিয়েছিলাম। আমার সামান্য কিছু ধারণা আছে মেডিসিন ব্যাপারে। সো ওগুলো যখন আমরা নিলাম, নেওয়ার পরে আমরা সামনে যাকে পাচ্ছিলাম, যার গায়ে একটা রাবার বুলেট লেগেছে, তাকে একটু ব্যান্ডেড দিয়ে দিচ্ছিলাম। যার একটু মাস্কের প্রয়োজন তাকে মাস্ক দিচ্ছিলাম। পেস্ট, কারণ টিয়ার শেল পেস্ট নেগেটিভ একটা রিয়াকশন দেয়, এই জন্য পেস্ট দিচ্ছিলাম ওদেরকে। ওভাবে করে আমি সামনের দিকে আগাচ্ছিলাম। এমতো অবস্থায় আমার সাথে তখন 5টা আরও মেয়ে ছিল, 5টা মেয়ে এবং একটা ছেলে। তো যখন সামনের দিকে এগিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানেও প্রায় 3-4 জনকে আমি ফার্স্ট এইড দিয়েছি। দেওয়ার পরে সামনে যখন গেলাম, এর মধ্যেই দেখলাম হুট করে সবাই পিছনের দিকে দৌড়াচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগে 30 সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ায় ওই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। এবং এর মধ্যে আমি দেখলাম যে একটা গাড়ি, পুলিশের যে সজোয়া গাড়িগুলো থাকে সাদা রঙের, ওই গাড়িটা আসতেছে। এবং তখন আর ওইখান থেকে দৌড়ে সামনে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি যদি সামনে দৌড় দিতাম আমার পিঠে গুলি লাগতো। ওই ছেলে মেয়েগুলোকে আমার হাত দিয়ে এভাবে ধরে রেখেছিলাম, যাতে করে হচ্ছে ওরা একটা আশ্বাস পায়। এবং আমার ধারণা ছিল যেহেতু 5টা মেয়ে আছে, পুলিশ হয়তো বা গুলিটা করবে না। কিন্তু পুলিশ আমার থেকে 15 মিটার দূরে ছিল গাড়িতে, এবং ওখান থেকে সে গুলি করে এবং আমাদেরকে বলে মর। আমার স্পষ্ট মনে আছে, ও গুলি করতে করতে বলেছিল মর। আপনারা তো তখন নিরস্ত্র, শুধু মেডিকেল মেডিকেল ইকুইপমেন্টস ছিল আমার হাতে, আমার ব্যাগে আর কি, ব্যাগে এবং হাতে। এরপরও শুনতে হলো যে মর। আমার গায়ে লাগলো, আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ওর গায়ে লাগলো। এবং আমার এই পাশ থেকে ওই শুধুমাত্র গুলির শব্দে 3 জন পড়ে গেল। আমি পড়ে গেছি, আমি শুধু পেটে একটা আঘাত পেয়েছি আমার মনে আছে। এবং আমি সশব্দে মা বলে চিৎকার করে আমি মাটিতে পড়ে গেছি। এবং আমার যেহেতু পেটে এবং পায়ে লেগেছে, সেক্ষেত্রে আমি উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই। কিন্তু আমার তখনও চিন্তা ছিল যে আশেপাশে মেয়েগুলোর বা ছেলেগুলোর কি অবস্থা। তো এর মধ্যে আমার ছোট ভাই ছিল একটা ওখানে, আমার ইউনিভার্সিটিরই,
ওই ছেলেটা আমাকে কোলে করে উঠায়ে দৌড়াচ্ছিল, দৌড়ায় ও কোথায় যাবে, তখনও পুলিশ ওখানে, এক পাশে পুলিশ এবং এক পাশে তৎকালীন সরকারের যেই স্টুডেন্ট কি বলে যারা ছিলেন ওনারা ছিলেন। তো ও দৌড়াচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি গিয়ে হচ্ছে ও নক করতেছে যে কেউ একটু গেটটা খুলেন, কেউ একটু গেটটা খুলেন, এবং একটা বাসার গ্যারেজের গেটটা ওনারা খুলে দেয় এবং আমাকে গ্যারেজের মধ্যে ওনারা রাখার পরে ও ওখানে রেখে বাকিরা আমার সাহায্যের জন্য এগিয়ে আসে এবং ও পরে ওদের আরও যারা ছিল ওখানে তাদেরকে উদ্ধার করতে যায়। এবং ওই সময় ও খুব সাহসী একটা পদক্ষেপ দেখিয়েছিল, ও প্রত্যেকটা মেয়েকে ওখান থেকে একা, সাথে আরও 2টা ছেলেকে কোনোভাবে নিয়ে যেয়ে, পুলিশ ছিল ওখান থেকে ওদেরকে নিয়ে আসতে পারে। অ্যান্ড এরপরে হচ্ছে আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমি তখন দেখি যে আমার সম্পূর্ণ শরীরের অধিকাংশই একদম ঝাঁঝরা হয়ে গেছে, একদম প্রত্যেকটা জায়গায় গুলির চিহ্ন এবং রক্ত অনবরত বের হচ্ছে, এবং আমার ধারণা ছিল আমি হয়তো আর বেঁচে ফিরবো না। এরপরে ওরা অনেক দূর থেকে একটা রিক্সাওয়ালাকে নিয়ে আসলো, যেই ব্যাপারটা বরাবরই ধামাচাপা পড়ে গেছে সেটা হচ্ছে রিক্সাওয়ালা মামারা যারা আছেন আমাদের, তাদের যেই কন্ট্রিবিউশনটা ওইটা কিন্তু বারবারই হচ্ছে ধোঁয়াশার মধ্যে চলে আলোচনায় আর আসতেছে না, এবং তারা কিন্তু ওই যোগ্য প্রাপ্তিটাও কোনোভাবে পাচ্ছে না। তো মামা আসেন এবং ওনার রিক্সায় করে আমার আরেকটা ছোট ভাই, 2 জন মিলে আমাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছিল। আমি যখন যাচ্ছিলাম তখন আমি তাকিয়ে দেখলাম যে 2 সাইড দিয়ে ছেলে মেয়েগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন ওদের মানে ওরা খুবই অনিশ্চয়তার মধ্যে যে ওদের সাথে কি হবে। আমি একটু মনে সাহস নিলাম, সাহস নিয়ে আমি যে ওরা আমাকে এভাবে ধরে রেখেছিল আর আমি একটু উঠে বসে আমি ওদেরকে জোরে চিৎকার করে করে বলতে যাচ্ছিলাম যে আমার কিছু হয় নাই, তোমরা চিন্তা করো না। এবং যেহেতু আমার গায়ে গুলি লাগছে, আমার আব্বা আম্মা কেউ জানে না আমি এখানে আসছি, তোমরা কেউ রাস্তা ছাইরো না। পরে ছেলেমেয়েগুলো আমার সাথে কথায় সাড়া দিচ্ছিল যে আপু চিন্তা করো না, আমরা আসি। আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা সরকারি হসপিটালে ঢোকানো হয়, এবং হসপিটালে যখন আমাকে ঢোকানো হয় তখন আমি আমার বাম পাশে, আমার মনে আছে বাম পাশে আমি তাকিয়ে দেখি ওইখানে এক সারিতে কম করে হলেও 8টা লাশ পড়া। একটা আমি খুব ভালোভাবে দেখছি, ওর বুক পুরাটা ঝাঁঝরা হয়ে গেছে স্প্লিন্টারের আঘাতে। ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়ার পরে ওনারা ওইখানে আরও অসংখ্য পুরো ইমার্জেন্সি ওয়ার্ডটা ছিল ওখানের একদম রক্তাক্ত, এবং ওখানে যারা নার্স ছিলেন, যারা ডাক্তার ছিলেন, তাদের আসলে ধন্যবাদ দিয়ে কোনোভাবে আমরা কিছুই করতে পারবো না। তারা আমাদের জন্য একদম একটা ফেরেশতার মতো কাজ করেছিলেন ওই সময়টাতে। এরপরে ওখানে আবার পুলিশ আসে যেখানে কোনো ছাত্র আছে কিনা, এবং ততক্ষণে আমাকে ফার্স্ট এইড দিয়ে উপরে পাঠায় দেওয়া হয়। এবং পুলিশ যখন সবখানে চেক দিচ্ছিল, পাশে একটা পেশেন্ট ছিল, পেশেন্টের সাথে একজন বয়স্ক মহিলা ছিল, উনি একটা কাঁথা নিয়ে এসে আমার পুরো গা থেকে মাথা অবধি ঢেকে দিয়ে বলে তুমি ঘুমানোর ভান করে থাকো, আসলে আমি বলবো যে আমার রুগী, আমার নাতি। 71-এ এরকম গল্প কি আমরা শুনিনি? আমরা এরকম গল্প শুনেছি, আমরা এরকম সিনেমায় দেখেছি। তো ওইটাও এক ধরনের 71ই ছিল আমার জন্য, আমি বলবো। এরপর পুলিশ চলে যায়, তারপরে আমাদের ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না বলে দেয় ডাক্তার। তো আমার বিশ্ববিদ্যালয়, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভার্সিটি, যেটার নাম না নিলেই নয়, ওনারা আমার জন্য আরেকটা ব্লেসিং, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে আমার জন্য পাঠিয়ে দিছে ওখানে। এবং আমার প্রায় 8-10 জন শিক্ষক বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এমন শিক্ষক আছে যাদের সাথে আমার কোনোদিন কথাও হয়নি, তারা এসে তারা সবাই মিলে যে কোনোভাবে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে। আমরা তখন পেশেন্ট হচ্ছে 3 জন, একজনকে সামনের সিট নামাই দিয়ে শোয়ায় নিয়ে যাওয়া হয়, আরেকজনকে পেশেন্ট সিটে, এবং আমি তখন বলি কোনো সমস্যা নেই, আমি বসে যাচ্ছি। ওইটাও একটা হলিউড সিনেমার মতো, পিছনে পুলিশ, সামনে আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং ছাত্রলীগের ছেলেপেলেরাও আবার সেখানে। এক্স্যাক্টলি, সামহাউ উনি পুলিশের সামনে দিয়েই খুব সাহস নিয়ে অনেক জোরে টান দিয়ে চলে যায়। আমাদের অপারেশন থেকে শুরু করে অপারেশনের পরবর্তী সময় যতটুকু আমরা হসপিটালে থাকি সম্পূর্ণটা হয় আমার বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে, এবং এরপরে হসপিটালে আমরা অবস্থান করতে পারিনি।
পরিশেষে যেটি জানতে চাইবো যে এই যে আপনি আজকে আহত, শরীরে স্প্লিন্টার বয়ে নিয়ে বেড়াচ্ছেন, এর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কিনা? শাস্তি অবশ্যই প্রয়োজন, শুধু আমার একার জন্য না, বাকি আরও যারা এখনও আজকে 7-8 মাস হয়ে যাচ্ছে, এরপরও এখনও অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তাদের জন্য হলেও শাস্তি দরকার, প্রয়োজন, এবং আশা করি আমরা তাদের শাস্তি দেখব। অবশ্যই দেখবেন এবং আপনাদের প্রত্যাশাগুলো পূরণ হবে, তেমনটি আমাদেরও প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। একুশে টেলিভিশনকেও অনেক ধন্যবাদ আমাদেরকে দ্বিপাক্ষিক না হয়ে, আমরা যে পার্সিয়ালিটি না করে সমস্ত কথা বলতে পেরেছি, সেই সুযোগটা করে দেওয়ার জন্য।